গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম না, বাংলাদেশ একটা ব্যাপক সংকটের দিকে আগাচ্ছে। বাংলাদেশের জ্বালানি খাত ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলাদেশে জ্বালানি নেই বললেই চলে। আগামী 10 দিনের মজুদ আছে। এই 10 দিন পর বাংলাদেশে কিভাবে গাড়ি ঘোড়া চলবে, কিভাবে কলকারখানা শিল্প প্রতিষ্ঠান চলবে, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলবে আমি জানি না। সামনে মৌসুম, অর্থাৎ কৃষকদের যেই মৌসুমে ডিজেল ইঞ্জিন দিয়ে পানি তুলতে হয়, গ্রামাঞ্চলে অধিকাংশ অঞ্চল আছে যেখানে বিদ্যুৎ থাকে না তেমন একটা, সেই সব জায়গায় ডিজেল ইঞ্জিন দিয়ে পানি উত্তোলন করা হয়। এই জায়গাগুলোতে কৃষকরা কিভাবে ফসল ফলাবে আমার মাথায় আসছে না। একটা দেশ জ্বালানি সংকটের দিকে পড়ে গেলে সে দেশের সার্বিক কাঠামো ভেঙে পড়ে, সে দেশের অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। গতকাল একটা সংবাদ দেখছিলাম রাতে, জ্বালানি তেলের সব ডিপোতে সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করছে সরকার। মানে ভাবতে পারেন, বাংলাদেশের আইন শৃঙ্খলার ঠিক নাই, কিন্তু জ্বালানি তেলের ডিপো এবং ফিলিং স্টেশনে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করতে হচ্ছে। এইরকম পরিস্থিতি, এইরকম সংকট বাংলাদেশে কখনো সৃষ্টি হয়েছিল? এরকম সংকট সবার আগে বাংলাদেশ যিনি স্লোগান দিয়ে সরকার পরিচালনা করতে চান, যিনি বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন, তিনি কি কখনো ভেবেছিলেন, আপনারা কখনো ভেবেছিলেন বাংলাদেশে এরকম একটা সংকট সৃষ্টি হবে? আমি আগেই ভেবেছিলাম এই অথর্ব সরকার কখনোই বাংলাদেশের সার্বিক কাঠামোকে ঠিকঠাক করে চালাতে পারবে না। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে গেছে ইউনূস, এবং এই ব্যর্থতার দায় আরো ব্যাপক আকারে তারেক রহমানের উপর পড়বে, এবং তারেক রহমান আপাদমস্তক ব্যর্থ হবেন। এটা আমি আপনাদেরকে লিখে দিতে পারি আজকে। সব শেষ। একুল উকুল দুকুল হারিয়ে, কোনো পথ খুঁজে না পেয়ে, কোনো কিনারা খুঁজে না পেয়ে, কোনো কিচ্ছু খুঁজে না পেয়ে তারেক রহমানের সরকার কার কাছে সহায়তা চেয়েছে জানেন? চলেন একটা স্লোগান দেই, ওই দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি। কিভাবে জানেন? আসেন জনকণ্ঠের সংবাদটা দেখি। ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইলো বাংলাদেশ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। দিল্লিও না, ঢাকাও না, স্লোগান হবে, ওই রিজভী কাকুর বইয়ের শাড়ি পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, রিজভী কাকুর বইয়ের শাড়ি জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। বিএনপির অনেক সিনিয়র নেতা, অতি কথন যার মুখে আমরা শুনি, বাচাল রিজভী কাকা। রিজভী কাকা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পল্টনে তার ওয়াইফের শাড়ি পুড়িয়ে দিয়েছিল না, মনে আছে আপনাদের? ইন্ডিয়ান শাড়ি, সেই নিজেই এই শাড়ি, সে নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। আর ভারতের শাড়ি বয়কট, বয়কট, ভারতের শাড়ি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এখন তো বিএনপি ক্ষমতায়, এখন তো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাহলে কেন এখন ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইতে হইল? তারেক রহমান 5 আগস্টের পরে কিন্তু স্লোগান দিয়েছিলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, বলেছিল না? এখন তাহলে কোন লজ্জায় তারেক রহমান ভারতের কাছে সহায়তা চান? তারেক রহমান তো চীন বলয়, ভারত বলয় থেকে শুনেছি মার্কিন বলে প্রবেশ করেছেন। কেন মার্কিনিরা এখন সহায়তা করছে না? কি জনাব তারেক রহমান, সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করে বাংলাদেশের ক্ষমতায় আসছেন, জ্বালানি সংকট মোকাবেলা করতে পারেন না, আপনি কিসের ফ্যামিলি কার্ড দিবেন? আপনি কিসের, কোন মাধ্যমে সবার আগে বাংলাদেশ বানিয়ে ফেলবেন? এইসব গাল গল্প, মুখরোচক গল্প বলা বন্ধ করেন। বাংলাদেশের মানুষকে অনেক বোকা বানাইছেন আপনারা, আর পারবেন না, এটা সম্ভব না। বাংলাদেশের মানুষ এখন অনেক চালাক, অনেক চতুর, তাদেরকে সহজেই ঘোল খাওয়ানো যায় না। দুধের কথা বলে ঘোল খাওয়াবেন আর বাংলাদেশের মানুষ আপনাদের সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাস করবে? এটা কি হতে পারে? হতে পারে না। বাংলাদেশের পেট্রোল পাম্প গুলাতে জ্বালানি তেলের পরিবর্তে দেওয়া হচ্ছে পানি। এইরকম বাংলাদেশ আমরা চেয়েছিলাম? এইরকম বাংলাদেশ জনাব তারেক রহমান চেয়েছিলেন? হয়তোবা চেয়েছিলেন। তিনি তো 10% তারেক রহমান থেকে 20% তারেক রহমানে উপনীত হবার জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কয়েকটা ভবিষ্যৎবাণী করি আপনাদেরকে, কথাগুলো মাথায় রাখবেন। বাংলাদেশ আইন শৃঙ্খলার দিক থেকে ব্যর্থ হয়েছে, অর্থনীতি ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় কলাপস করবে। বাংলাদেশের বিদ্যুৎ খাত লোডশেডিং দেখা দিয়েছে অলরেডি, সামনের দিনে আরো লোডশেডিং বেড়ে যাবে, কারণ উৎপাদন ক্ষমতা কমে যাবে, জ্বালানি নাই। বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস,
বাংলাদেশের রেমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠান, আমরা পাঠাই, ওইটাও ধ্বংসের দ্বার প্রান্তে। প্রবাসীরা এখন হুন্ডিতে টাকা পাঠায়, কারণ ব্যাংকিং খাতের মাধ্যমে টাকা পাঠাচ্ছে না সঠিক উপায়, কারণ বাংলাদেশের অধিকাংশ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। বাংলাদেশ ব্যাংক এখন 1 লক্ষ টাকা দিতে পারে না। গতকাল 5,000 টাকার জন্য একজন ব্যক্তি তার ব্যাংকে 60 লক্ষ টাকা আছে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংক তাকে ঘুরিয়ে দিয়েছে, টাকা দেয় নাই। তাহলে কোন দুঃখে, কোন আশ্বস্ততার জায়গা থেকে প্রবাসীরা তারেক রহমানের নির্বাচিত এই সরকারের যে ব্যাংকিং খাত, এই খাতকে বিশ্বাস করবে? এই খাতকে বিশ্বাস করে কোন আকলে প্রবাসীরা টাকা পাঠাবে? পাঠাচ্ছে না। রেমিটেন্স কমে গেছে, ফ্লু কমে গেছে। রেমিটেন্স যোদ্ধারা তারা হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে টাকা পাঠাচ্ছে। পাঠাবে তো, খরচ 2-4 টাকা বেশি লাগলেও অন্তত পক্ষে টাকা ধ্বংস হওয়ার রিস্ক থাকে না। টাকা ব্যাংকে রেখে দেবেন, ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনার সেই টাকা ফেরত পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। গেল ব্যাংকিং খাত। এরপর কি থাকে? রপ্তানি। কি রপ্তানি করবে বাংলাদেশ? কি আছে বাংলাদেশের? কোনো কিছুই নাই। চিংড়ি, ওইটাও ধ্বংসের পথে। খবর নেন, বিশ্বাস তো আমাদের কথা করেন না, গালি দেন। খবর নেন, বাংলাদেশের প্রত্যেকটা খাত, বাংলাদেশের অর্থনীতি যেই জায়গাটার উপর নির্ভর করে বেঁচে ছিল, বাংলাদেশের পোশাক শিল্প, পোশাক শিল্প শেষ। এরপর কি থাকে? কি বাকি থাকে? পোশাক শিল্পের যে কাঁচামাল, এটাও ভারত থেকে আনতে হয়। তারপরেও স্লোগান দেয় দিল্লি না ঢাকা। লজ্জা থাকা উচিত। তারপরেও রেজবি কাকা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিদ্রোহ ঘোষণা করে তার ওয়াইফের শাড়ি পুড়িয়ে দেয়। এখন কি পুরাবেন রেজবি সাহেব? জনাব মির্জা ফখরুল এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন না? বাংলাদেশ আওয়ামী লীগ দিল্লির দল, দিল্লির দাস। সালাউদ্দিন সাহেব বারবার বলেন, কি সালাউদ্দিন সাহেব, আপনি যেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সরকার কেন ভারতের কাছে জ্বালানি সহায়তা চায়? লজ্জা লাগে না এখন আপনাদের ভারতের কাছে সহায়তা চাইতে? সৃষ্টিকর্তা মানুষকে লজ্জা শরম দিয়ে সৃষ্টি করে, কিন্তু এই কয়েকটা ব্যক্তির লজ্জা শরম আছে বলে আমি মনে করি না। ভারতের প্রত্যেকটা সাধারণ মানুষ এবং ভারতীয় সরকার, তাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, অনুরোধ থাকবে, এই জঙ্গি সমর্থিত অবৈধ সরকারকে আপনারা কোনো প্রকার সহায়তা করবেন না। কারণ আগামী দিনে কবে জ্বালানি সংকট উত্তরণ হয়, কবে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হয়, যদি যুদ্ধ বন্ধ না হয়, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, এই বৈশ্বিক সংকট ব্যাপক আকার ধারণ করবে। সেক্ষেত্রে ভারত নিজেরাই সংকটের দিকে এগিয়ে যাবে, যদিও তারা রাশিয়া থেকে তেল আমদানি করে। তারপরেও ভারত কেন বাংলাদেশের মতো একটা অসভ্য বর্বর নিচু জাতের রাষ্ট্রকে সহায়তা করবে? যে রাষ্ট্রের শাসন ক্ষমতায় আছে এখন বসে একনায়কতান্ত্রিক সরকার, যেই সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করে মসনদে বসেছে, এই সরকারকে কেন ভারতবর্ষ সহায়তা করবে? আমি আবেদন জানাচ্ছি আপনাদের কাছে, এই অসভ্য জাতির বোঝার প্রয়োজন আছে, উপলব্ধির প্রয়োজন আছে যে তারা লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছে। তাদের বোঝা দরকার শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল। আপনাদেরকে তো বলে আওয়ামী লীগের দালাল আপনারা, আর আওয়ামী লীগকে বলে আপনাদের দালাল। সুতরাং এই দালালদেরকে রক্ষা করার জন্য হলেও বাংলাদেশের সাধারণ মানুষকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। বাংলাদেশের 2-3 কোটি যে পাকিস্তানি আছে, পাকিস্তানি আছে, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলে ভারতের সকল প্রকার জ্বালানি সহায়তা বন্ধ রাখা উচিত। আমরা বারবার বলেছি আমদানি রপ্তানি কমিয়ে দেন। আমরা বারবার বলেছি যেহেতু তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, যেহেতু তারা ভারতীয় আধিপত্যবাদে বিশ্বাস করে না, যেহেতু তারা ভারতের কাছ থেকে কোনো প্রকার সহায়তা নিতে চায় না, সেক্ষেত্রে ভারত কেন সহায়তা করতেছে? ভারত শুধুমাত্র একটা কারণে সহায়তা করতেছে। একটা কারণ বললে ভুল হবে, দুটো কারণ আমার মনে হয়। একটা, যদি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশৃঙ্খলা না হয়, সেই জায়গা থেকে তারা বাংলাদেশে দুর্ভিক্ষ হোক, বাংলাদেশে সংকট সৃষ্টি হোক, সেটা তারা চাচ্ছে না। দ্বিতীয়ত, ভারত যদি সব ধরনের সুযোগ সুবিধা সহায়তা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে সম্পূর্ণ দোষ শেখ হাসিনার উপর বর্তাবে, আওয়ামী লীগের উপর বর্তাবে, যে আওয়ামী লীগ ভারতে বসে, শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের উপর সকল ধরনের সুযোগ সুবিধা সহায়তা বন্ধ করতে বাধ্য করেছে ভারতের বর্তমান সরকারকে। ঠিক এই দুইটা কারণে ভারত এখন পর্যন্ত যতটুকু দিচ্ছে বাংলাদেশকে, এই দুইটা কারণে, আর অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখানে কূটনৈতিক অনেক বিষয় থাকতে পারে, বাট দৃশ্যমান এই দুইটা কারণে ভারত বাংলাদেশকে এখন পর্যন্ত সুযোগ সুবিধা এবং সহায়তা করে যাচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তব। চলেন আবারও একটা স্লোগান দেই, ওই দিল্লি না ঢাকা, রিজভি কাকুর শাড়ি, দুঃখিত, রিজভি কাকুর বইয়ের শাড়ি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। লজ্জা শরমের মাথা তারেক রহমান খায় ফেললেন দিল্লির কাছ থেকে সহায়তা চেয়ে। আরেকটা কথা বলে যাই, মার্কিন পাপেট যে সরকারগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বসে আছে, অর্থাৎ কালার রেভলিউশন বলেন কিংবা ডিপ স্টেটের চক্রান্ত বলেন, এইসব চক্রান্তের মধ্য দিয়ে পৃথিবীর যেই সব দেশে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির দালালরা ক্ষমতায় বসে আছে, এদের পতন 2026 সালের শেষ দিকে একে একে শুরু হবে। আবারও বলি স্পষ্ট ভাষায়,
যারা মার্কিন দালাল, মার্কিন পাপেট গভর্নমেন্ট বিভিন্ন দেশে বসে আছে, ইনক্লুডেড মিস্টার 10% তারেক রহমান, এদের পতন 2026 সালে হবার একটা প্রকট সম্ভাবনা আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা জঘন্য, কারণ বাংলাদেশের সার্বিক কাঠামো ভেঙে পড়েছে, কারণ বাংলাদেশ নামক রাষ্ট্র এখন সম্পূর্ণরূপে অন্তঃসার শূন্য। এই অন্তঃসার শূন্য রাষ্ট্রকে তারেক রহমানের মতো ইন্টারমিডিয়েট পাস প্রধানমন্ত্রী কখনোই চালাইতে পারবে না, এবং এটা সত্য, এটা বাস্তব। ভালো থাকবেন, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।